হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আমি এই চ্যানেলে বা তোমাদেরকে জিকে জিএস গাইড করে থাকি। তো এই জিকে জিএস এর মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাড হয়ে গেছে, সেটা হলো পিএম মোদির নতুন যে সমস্ত আপডেট এসেছে। পিএম মোদি এখন দেশবাসীর উদ্দেশ্যে কিছু নতুন অ্যাপিল রেখেছেন বা বলতে পারো অনুরোধ জানিয়েছেন দেশবাসীকে এগুলো মেনে চলার জন্য। তো কি কি সেই মেজর পয়েন্টগুলো রয়েছে এবং তার থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে আমি সমস্ত তোমাদেরকে আলোচনা করে দেব। তো প্রত্যেকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে মন দিয়ে দেখো, জেনে নাও ফ্যাক্টগুলো, কারণ তোমরা যারা যারা WBCS বা WBPSCর পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার হয়, আর ডেসক্রিপটিভ পেপারে কিন্তু তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন দিতে পারে, ইভেন কি ইন্টারভিউ এর মধ্যেও তোমাদেরকে এই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন দিতে পারে। তাই জন্য তোমাদের জন্য স্পেশালি আমি এই টপিকের ওপরে এই পুরো ডিটেল ক্লাসটা এনেছি। তো আমার পিছনে একটা তুমি পেপার কাটিং দেখতে পাচ্ছ, যেটা দ্য হিন্দু থেকে নেওয়া, এবং পেপার কাটিং এ লেখা আছে PM Modi urges citizens to cut fuel uses, অ্যাভয়েড ফরেন ট্রাভেল, অর্থাৎ বিদেশ ভ্রমণ এবং যে সমস্ত তেলের ব্যবহার এইগুলোকে কিন্তু তিনি বন্ধ করতে বলেছেন। কেন বলেছেন, এর পিছনে কি রিজন আছে এবং তার পরিবর্তে তিনি কি কি স্টেপ নিতে বলেছেন একটু ডিটেলে আমরা জেনে নেব, এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু ইকোনমিক টার্মস সেগুলোও আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। চলো শুরু করার আগে জাস্ট বলে দিই এই পয়েন্টের উপরে কিন্তু আমি কথা বলবো। এবং দেখো কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের ইকোনমি, ভারতের ইকোনমি। প্রধানমন্ত্রী যে এই কথাগুলো বলেছেন তার মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ভিতরে একটা ম্যাক্রো ইকোনমিকের সত্যি লুকিয়ে থাকে, এবং সেটাকেই অ্যাকচুয়ালি তিনি অ্যানালিসিস করেছেন। অর্থাৎ এই যে ইকোনমিটা আমাদের দৈনন্দিন জীবনের, এই যে আমরা তেল ব্যবহার করছি, এই যে আমরা প্রতিদিন রাস্তাঘাটে যে চলাফেরা করি তাতে যে ফুয়েল খরচ হয়, এবং আমরা যে টাকার লেনদেন করে থাকি, এই সমস্ত কিছুর মধ্যেই তো ইকোনমি লুকিয়ে থাকে। তো সেই হিডেন ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এই পয়েন্টগুলো, সেগুলোই আমি আলোচনা করব। আমি একদম পয়েন্ট করে এনেছি, দেখো প্রায়োরিটাইজ ওয়ার্ক ফ্রম হোম, WFH, এটা আমাদের কোভিড-19 সময় আমরা দেখেছিলাম। তো সেরকমই কি কিছু ইঙ্গিত প্রধানমন্ত্রী দিচ্ছেন, কেন তিনি ওয়ার্ক ফ্রম হোমের কথা বলছেন? পাশাপাশি রিডিউস ফুয়েল কনজাম্পশন, জ্বালানির ব্যবহার কমাতে বলেছেন। অ্যাভয়েড ফরেন ট্রাভেল, বিদেশ ভ্রমণকে তিনি অ্যাভয়েড করতে বলেছেন। অ্যাডপ্ট স্বদেশি, স্বদেশীর পণ্য ব্যবহারকে তিনি অ্যাডপ্ট করতে বলেছেন। সেই যেটা আমাদের 1905-এর বঙ্গভঙ্গের সময় দেখা গিয়েছিল যে স্বদেশী আন্দোলন, সেই পণ্যকে তিনি অ্যাডপ্ট করতে বলছেন। কাট কুকিং অয়েল ইউসেজ, অর্থাৎ আমরা যে সমস্ত পাম অয়েল বা সানফ্লাওয়ার অয়েল রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোকে তিনি বন্ধ করতে বলছেন। ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক চাষাবাদকে তিনি প্রমোট করছেন। পাশাপাশি রিডিউস গোল্ড পারচেজ, আমরা যে সমস্ত সোনা কিনে থাকি, বিয়ের জন্য হতে পারে, অ্যানিভার্সারিতে হতে পারে, জন্মদিনে হতে পারে, বা বিভিন্ন কাজের জন্য আমরা কি করি, সোনা কিনে থাকি, সেই সোনা কেনাও তিনি বন্ধ করতে বলছেন। আর এই সমস্ত কিছুই তিনি 1 বছর দেশবাসীকে মেনটেন করতে বলেছেন। কেন বলেছেন, পিছনে কি ইকোনমি লুকিয়ে আছে, এইবার এই বিষয়গুলোকে ডিটেলে আমরা জানবো। তো পয়েন্টগুলো পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এবার তোমাদেরকে জাস্ট জানিয়ে দিই যে আমার জিকে জিএস এর জন্য যে গ্রুপটি রয়েছে বা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার স্ক্যানার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এছাড়া তোমরা ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যদি জিকে জিএস উইথ অয়ন্তিকা ম্যাম, এই যে নিচে দেখো লেখা আছে, এটা সার্চ করো তাহলেও পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল। যারা নতুন আছো অবশ্যই জয়েন করে যাও, আমি ওখানেই সমস্ত আমার ক্লাসের আপডেট, আমার নোটস, আমি সব কিছু ওখানে প্রোভাইড করে থাকি। যারা যারা সামনে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা দেবে প্রত্যেকে কিন্তু এই চ্যানেলে জয়েন করে যাও। ওকে, চলো শুরু করছি আমার ডিটেল এক্সপ্লেনেশন। ফার্স্টেই বলে দিই তিনি ওয়ার্ক ফ্রম হোম তার কথা বলেছেন। কোভিড-19 মতো যে সমস্ত রিমোট ওয়ার্কিং এবং ডিজিটাল মিটিং এর মাধ্যমেই তিনি তার সেগুলোর অ্যাক্সেস বাড়াতে বলেছেন। ডিজিটাল অ্যাক্সেস তিনি বাড়াতে বলেছেন, যে কোনো একটা মিটিং হলো, অফিস মিটিং হতে পারে বা বড়সড় কোনো মিটিং হলো, ওয়েবিনার মানে যেটাকে সেমিনার বলি, সেই সেমিনারের আয়োজন করা হলো, এই সমস্ত কিছু তিনি ডিজিটালাইজড করতে বলেছেন। অর্থাৎ যেরকম আমরা কোভিড-19 দেখেছিলাম না, যে ডিজিটাল ওয়েতে আমাদের সেমিনার হচ্ছে, যেটাকে আমরা ওয়েবিনার বলে থাকি, ডিজিটাল ওয়েতে মিটিং হচ্ছে কোভিড-19, তো সেটা
হয়েছিল সেটাকে তিনি সেই ব্যবহারকে আরো বেশি করে বাড়াতে বলছেন। ওকে, যাতে কি আমাদের যাতায়াতটাকে কমিয়ে ফেলা যায়, যাতায়াত অনেকটা যাতে রিডিউস করা যায়। যাতায়াত কেন কমানোর কথা বলছেন, অর্থাৎ আমাদের বিদেশ ভ্রমণও তিনি নিষেধ করেছেন অন্তত 1 বছরের জন্য। এবং যে সমস্ত দেখবে এখনকার খুবই এটা ফেমাস হয়েছে যে ডেস্টিনেশন ওয়েডিং করব, বাইরে গিয়ে খুব সুন্দর করে ফিল্মি ওয়েতে শুট করা, এই জিনিসগুলোকে তিনি আপাতত বন্ধ করতে বলেছেন 1 বছরের জন্য। পাশাপাশি গোল্ড পারচেস যেটা, সেটাকেও তিনি রিডিউস করতে বলেছেন। মেনলি এই 3টে পয়েন্ট, ঠিক আছে, এই 3টে পয়েন্ট ফার্স্টে আমরা বুঝবো যে পশ্চিম এশিয়ার যে ভূ রাজনৈতিক সংকট আমরা দেখছিলাম, যেখানে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বব্যাপী সাপ্লাই চেন মানে এই তোমার তেলের যে সাপ্লাই সেটাকে বন্ধ করে দিয়েছিল, হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখা হয়েছিল, তার ফলে আমাদের তেলের দাম বেড়ে যাওয়ার কথা ছিল, তৈল মূল্যের বিস্ফোরণ হয়েছিল, ঠিক আছে। যুদ্ধের আগে ক্রুড অয়েলের দাম ছিল $70 পার ব্যারেল, এখন তারও নিচে ছিল, $70 পার ব্যারেলেরও নিচে ছিল। বর্তমানে এটা তুমি ভাবতে পারছো, $120 থেকে $125 হয়ে গেছে, মানে প্রায় 50% মানে তোমার বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এবং তার ফলে কি হচ্ছে, আমাদের একদিকে তো ক্রুড অয়েলের যে আমদানি সেটা অনেকটা রিডিউস হয়েছে, তার ফলে দাম বেড়ে যাচ্ছে, চাহিদা যেহেতু অনেকটা বেড়েছে, এবার যেহেতু পাওয়া যাচ্ছে না তাই চাহিদাও বাড়ছে, এবার যেহেতু চাহিদা বাড়ছে তাই জন্য দাম বাড়ছে। এটা খুবই তোমার ডিম্যান্ড পুশ, এটাকে বলা হয় ডিম্যান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে, জেনে রাখো, এটাকে বলা হয় ডিম্যান্ড পুল ইনফ্লেশন। অর্থাৎ যখন আমাদের কোনো জিনিসের প্রোডাকশন কম হচ্ছে বা আমদানি কম হচ্ছে, কিন্তু সেই জিনিসটার ডিম্যান্ড বাজারে প্রচুর পরিমাণে আছে, তখন সেই জিনিসটার দাম বাড়তে শুরু করে। আগে যেটা $70 পার ব্যারেল ছিল, এখন সেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে, $120 পার ব্যারেল বা $125, কোনো কোনো জায়গায় $140 পার ব্যারেল পাওয়া যাচ্ছে। তো সেই জন্য ক্রুড অয়েলের ব্যবহারকেও কিন্তু তিনি কমাতে বলেছেন। এবং দেখো ক্রুড অয়েল ডমিনো এফেক্ট কিভাবে আমাদের ইকোনমিতে এফেক্ট ফেলছে, ট্রান্সপোর্ট বা লজিস্টিক্সের ব্যয় বাড়ছে, ঠিক আছে। তেলের দেখো ক্রুড অয়েলের দামে যদি $1ও বৃদ্ধি পায়, পার $1 বৃদ্ধিতে আমাদের কতটা কি চেঞ্জ হচ্ছে দেখো। যদি ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সে আমাদের বৃদ্ধি পাচ্ছে, ফার্মিং এবং ফার্টিলাইজারের খরচ বাড়ছে, ওকে। নেক্সট দেখো ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রিসিটিতে প্রচুর পরিমাণে আমাদের দাম বেড়ে যাচ্ছে। নেক্সট দেখো ফুড ডিস্ট্রিবিউশন, সেখানেও কিন্তু খুব খরচা বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তেলের দাম যদি $1ও বৃদ্ধি পায়, সেটা কিন্তু মাল্টিপল জায়গাতে ইম্প্যাক্ট ফেলছে। এমন নয় যে শুধু একটা জায়গায়, যে রান্নার কাজে আমাদের তেলের দাম বেড়ে যাচ্ছে বা জ্বালানিতে তেলের দাম বেড়ে যাচ্ছে, না, মাল্টিপল কাজের কিন্তু আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। আমি ট্রাক্টর চালাবো, সেখানেও তো আমার তেল লাগবে, আমি মানে পাম্পিং করে যে জল তুলবো, সেখানেও আমার তেল লাগবে, আমি যে ইলেকট্রিসিটিতে খরচা করবো, সেখানেও আমার অবভিয়াসলি তেলের ব্যবহার লাগবে। তো সমস্ত কিছুতেই কিন্তু তেলের একটা ইউজ লাগে, ক্রুড অয়েলের একটা ইউজ হয়। তো সেটা যদি দাম বাড়ে, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এবং দেখো এই কনসেপ্টটাকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন। কেন ইম্পোর্টেড ইনফ্লেশন? কারণ আমরা এই ক্রুড অয়েলকে ইম্পোর্ট করে থাকি, আর যেই মুহূর্তে কোনো একটা ইম্পোর্টেড জিনিসের জন্য দাম বাড়ে, তখন সেটাকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন, ঠিক আছে। এবং এইটা দেখো একটা গ্লোবাল স্টর্মের মতো কাজ নিচ্ছে। কিরকম, যদি মানে এখানে মূল্য বৃদ্ধিটা একটা খেয়াল করো, $120 যদি আমাদের হয়ে যায় তেলের দাম, তার মানে বাকি সমস্ত জিনিস, যেটা একটু আগে আমি বললাম সব কিছুর দাম বাড়ছে। এটার সংজ্ঞা হিসেবে আমরা কি পাচ্ছি, যখন বাহ্যিক বা গ্লোবাল ফ্যাক্টর, যেরকম দেখো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, তার কারণে দেশের অভ্যন্তরেও জিনিসপত্রের দাম বাড়ছে, তখন আমরা সেটাকে ইম্পোর্টেড ইনফ্লেশন বলে থাকি। তো এই সংজ্ঞা থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়।
যায়। তো তোমরা একটুখানি জেনে রাখো, এটি আমাদের আভ্যন্তরীণ অর্থনীতির ত্রুটি কিন্তু নয়, এটা আমাদের দেশের মধ্যে যে জিনিসপত্রের ত্রুটি হচ্ছে এমনটা নয়, এটা বাইরের থেকে আমদানি হতে পারছে না বলে সেটার দরুন আমাদের ভেতরের দেশের ভেতরের জিনিসপত্রের দাম বাড়ছে। তো দ্যাট ইজ কল্ড ইম্পোর্টেড ইনফ্লেশন। তো সেটাকে কি করে আমরা অতিক্রম করতে পারি, তার জন্যই কিন্তু পিএম মোদি এই বক্তব্যগুলো রেখেছেন। এবং দেখো, যদি আমরা যাতায়াত কমিয়ে ফেলতে পারি, বা আমরা যদি আমাদের প্রাইভেট ভেহিকেলগুলোর ইউজ একটু কমিয়ে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার করি, তাহলে কি হবে, জ্বালানি তুলনামূলক যদি দেশের সবকটা মানুষ এই কথাটাকে শোনে এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে প্রাইভেট ট্রান্সপোর্টের থেকে, তাহলে কি হবে যে আমাদের অনেক পরিমাণ তেল কিন্তু বেঁচে যাবে, তাই তো? তো সেই তেল ফুয়েল কনজাম্পশন সরাসরি আমাদের হ্রাস পাবে, ডিরেক্ট ওয়েতে এফেক্ট করছে কিন্তু আমাদের এই ট্রাভেলিং যেটা সেখানে। এবং অবশ্যই যেহেতু ভারত তার ক্রুড অয়েল ডলারে কেনে, তাই জ্বালানির সামান্য যদি আমরা সাশ্রয় করি, আমরা যদি একটু একটু করে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সাশ্রয় করতে থাকি, তাহলে সেটা যদি লার্জ লেভেলে গিয়ে দেখবো যে আমরা যে বিশাল পরিমাণ একটা সাশ্রয় কিন্তু হচ্ছে, দেশের বিলিয়ন বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ আমরা বাঁচাতে পারবো। তো এটাই হচ্ছে মেন এজেন্ডা, যার জন্যই পিএম মোদি এই অ্যাপিল বা এই অনুরোধটা ভারতবাসীর কাছে রেখেছেন। ট্রাফিক কনজেশন কমানো শুধু সময়ের নয়, এটা দেশের ডলার বাঁচানোরও একটা বিশেষ কৌশল। মোট কথা, যে ফরেন এক্সচেঞ্জ রয়েছে সেটার সাশ্রয়ের কথাই কিন্তু এই সমস্ত পদক্ষেপগুলোর মধ্যে বলা হয়েছে। নেক্সট যদি আমরা দেখি স্ট্র্যাটেজি নাম্বার 2, ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রাভেল, আমাদের যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায়, ফুয়েলের কনজাম্পশন অনেকটা সংরক্ষিত হবে। সেকেন্ড স্ট্র্যাটেজি সোনা কেনা স্থগিত রাখা। যদি আমি 1 বছরের জন্য সোনা কেনা স্থগিত রাখি, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ এমন একটা দেশ যে কিনা সোনা অন্য দেশ থেকে প্রচুর প্রচুর ট্যাক্স দিয়ে, প্রচুর প্রচুর শুল্ক দিয়ে আমরা পারচেস করে থাকি, সোনাকে আমদানি করে থাকি। যদি আমরা সেই সোনার আমদানিটা কিছুদিনের জন্য, 1 বছরের জন্য যদি আমরা স্থগিত করে দিই সোনার ব্যবহার বা সোনা কেনা, তাহলেও আমরা অনেকটা ফরেন এক্সচেঞ্জ বাঁচাতে পারবো, ফরেন এক্সচেঞ্জ আমরা সংরক্ষণ করতে পারবো। তাহলে সেই হিসাবেও আমরা জিনিসপত্র বাঁচাতে পারবো। সোনা একটা নন প্রোডাক্টিভ অ্যাসেট, এটি অর্থনীতিতে সরাসরি উৎপাদন কিন্তু আমাদের বাড়াচ্ছে না। প্রভাব কি, উৎসব বা বিয়ের মরশুমে সোনার বিশাল একটা চাহিদা দেখা যায়, এবং সেই সময় দেখবে শীতকালের দিকে বা এই সময়তে ডলার আউটফ্লো বাড়াচ্ছে, ঠিক আছে, এবং যা সরাসরি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে বাড়িয়ে তোলে। তাই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন যে অন্তত 1 বছরের জন্য আমাদের এই সোনার যে কেনার চাহিদা বা সোনা কেনার যে একটা প্রবণতা, সেটাকে যেন রিডিউস করে দেওয়া হয়। ডিফেন্স স্ট্র্যাটেজি নাম্বার 3, ডিফেন্স স্ট্র্যাটেজি 3-এর মধ্যে আমরা কি দেখছি, বিদেশ ভ্রমণকে যদি আমরা স্থগিত করতে পারি, এই যে আমরা ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করে আমরা দেশে বিদেশে ঘুরতে যাচ্ছি, এই বিদেশে ভ্রমণ করলে আমাদের তো প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে, তো সেইটা যদি আমরা অন্তত 1 বছরের জন্য কমিয়ে ফেলতে পারি, আন্তর্জাতিক ভ্রমণের প্রত্যেকটা ধাপে বৈদেশিক মুদ্রার ক্ষয় হয়। আমরা ফ্লাইটের টিকিট কাটছি, এয়ারলাইন ফুয়েলের জন্য আমাদের টাকা খরচ হচ্ছে, টিকিটের জন্য টাকা খরচা হচ্ছে, সেখানে গিয়ে যে আমরা হোটেলে থাকবো সেই হোটেলের জন্য আমাদের একটা খরচা হচ্ছে, তারপরে থাকা খাওয়ার জন্য একটা খরচা, প্লাস আমরা ওখানে গিয়ে তো কিছু না কিছু শপিং করব, সেই সমস্ত কিছুতে একটা খরচা। তো এই সমস্ত খরচাকে আমরা বাঁচিয়ে ফেলতে পারি, একদম ফরেক্স রিজার্ভ করে ফেলতে পারি, যদি আমরা 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ বা বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করা এইগুলোকে স্থগিত রাখতে পারি। তাহলে এটা একটা মেজর জায়গা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ওয়েতে কিভাবে আমরা বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারি তার একটা ওয়ে আউট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন। এবার দেখো, বছরে একবারের সাধারণ ভ্যাকেশন ও ট্যুরিজম ইম্পোর্ট বাড়িয়ে দেশে ডলারের ভান্ডারের টান ফেলতে পারে। নেক্সট দেখো, বলেছে সুরক্ষা বলয় বৃদ্ধি। আমরা আমাদের ইকোনমিক রেজিলিয়েন্সকে কিভাবে বাড়াতে পারবো যাতে কি আমাদের ইকোনমিতে একটা সুরক্ষা বলয় তৈরি হতে পারে। দেখো, আমদানির চাপ, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, এটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি যদি আমরা কমাই, তার মানে হচ্ছে কি আমাদের ভোজ্য তেল, অর্থাৎ যে তেল আমরা খাই, এডিবল অয়েল যেগুলো, ঠিক আছে, পাম অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এবং আমাদের যে তোমার চাষাবাদের কাজে যে রাসায়নিক সার ব্যবহার করা হয়, সেই সমস্ত কিছু আমরা বিদেশ থেকে প্রচুর প্রচুর ডলার দিয়ে কিনে থাকি। তো সেইগুলোকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তাহলেও আমাদের অনেকটা
অনেকটা সাশ্রয় হয়ে যেতে পারে। প্লাস আমরা কোন দিকে ফোকাস করব, আমরা ন্যাচারাল ফার্মিং এর দিকে ফোকাস করব। আমরা কোথায় ফোকাস করব, আমরা আমাদের দেশের অভ্যন্তরে যে সর্ষের তেল তৈরি হচ্ছে সেই দিকে ফোকাস করব। সেইগুলোর দিকে যদি আমরা যেতে পারি তাহলেই কিন্তু আমরা অনেকটা পরিমাণে সাশ্রয়ী হয়ে উঠতে পারবো। তাহলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে যদি দেখি, প্রাকৃতিক চাষাবাদ, বিকল্প তেলের ব্যবহারের মধ্যে আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমিয়ে ফেলতে পারবো। দেখো একটা রিয়েল একটা তোমাদের আউটপুট দেখাই, যে যেটা আমাদের অয়েল মার্কেটিং কোম্পানি রয়েছে, যেরকম ধরো হিন্দুস্তান অয়েলস, যেরকম আমাদের ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, এই ধরনের যে সমস্ত অয়েল কোম্পানিগুলো রয়েছে, সাধারণ মানুষকে মূল্য বৃদ্ধির হাত থেকে বাঁচাতে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা তারা কিন্তু লোকসান করছে। তো এই যে অয়েল কোম্পানিগুলো, তাদের একটা বিপুল পরিমাণে টাকা লোকসান হচ্ছে। এইটাকে বলা হয় না আন্ডার রিকভারি। তার কারণ কি, আমাদের বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী কি বলেছিলেন, যে আমাদের দেশের মধ্যে আমরা তেলের দাম বাড়তে দেব না। তেলের দাম বাড়তে দেব না মানেটা কি, মানে আমাদের সাধারণ মানুষ বেশি দামে তেল কিনবে না। তাহলে সাধারণ মানুষ যদি তেল বেশি মানে তেলের দাম যদি বেশি না কেনে, তাহলে কি হবে, আমাদের যে তেলের কোম্পানিগুলো আছে তারা তো লসে বিক্রি করছে, কারণ তারা যে তেলটা আমদানি করতো সেইটাতে তো তাদের ট্যাক্স চলেই যাচ্ছে, সেখানে তো আমাদের বৈদেশিক মুদ্রার ব্যবহার হচ্ছে, সুতরাং তাদেরকে তো বিদেশকে ট্যাক্স দিতেই হচ্ছে। কিন্তু আমরা যে আগে যে দামে কিনতাম এখনো সেই দামেই কিনছি, তাহলে ওই কোম্পানিগুলো লস করছে। সেই কোম্পানিগুলো প্রায় দেখো বলেছে 100 কোটি টাকা লোকসান করে ফেলেছে। তো সেই লসটাকে বাঁচানোর জন্যও তো এটা আমাদেরই কর্তব্য না, দেশের মানুষেরই কর্তব্য দেশের কোম্পানিকে বাঁচানো। তো আমরা যদি একটু হিসাবি ওয়েতে এই তেলগুলোকে ব্যবহার করি, তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের ইকোনমির জন্য, আমাদের পুরো দেশের অর্থনীতির জন্য ভালো হবে। সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা এটাকে কোনোভাবে 1991 সালে যে আমাদের ক্রাইসিস দেখা গিয়েছিল, সারা বিশ্বের অর্থনীতি ধসে গিয়েছিল, সেটার সাথে কি তুলনা করতে পারি? না। তার কারণ হচ্ছে সেখানে 15 দিনের ইম্পোর্ট আমরা কভার, মানে 15 দিনের ইম্পোর্ট কভার হয়েছিল 1991 সালে, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে প্রায় $700 বিলিয়ন, মানে প্রায় 11 থেকে 12 মাসের কভারেজ আমাদের কাছে আছে। নেক্সট দেখো, ব্যাংকিং সিস্টেমে যদি বলি, সেই সময় আমাদের ব্যাংকিং সিস্টেম খুবই দুর্বল ছিল, কারণ সবে 1991-92 সাল মনে করো, ইকোনমির ক্ষেত্রে এলপিজি মডেলের ইন্ট্রোডিউস ঘটেছিল, এলপিজি মডেল এসেছিল, এবং সেই সময় আমাদের অর্থনীতি, আমাদের যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমাদের 5 ইয়ার প্ল্যানিং শুরু হয়েছে, এবং তারপরেও ভারত চায়না যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, এগুলো পাশাপাশি লেগেই ছিল, এবং সেই কারণে আমাদের কিন্তু সেই সময় যে অর্থনীতি সেটা এতটা স্ট্রং হতে পারেনি যেটা এখন হয়েছে। এখন কিন্তু আমরা অত্যন্ত স্টেবল এবং একটা স্ট্রং ইকোনমিতে থাকছি, ঠিক আছে। এক্সপোর্ট সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটাও তখন সীমিত ছিল, বাট এখন গ্লোবাল সার্ভিস সেক্টরে একটা বিশাল রকম দাপট আমরা ফেলে দিয়েছি। তো ভারত এনার্জি শকসের প্রতি সংবেদনশীল হলেও এটি 1991 সালের মতো কিন্তু কোনো অর্থনৈতিক পতন আমাদের নয়। তাই জন্য প্রধানমন্ত্রী কি সলিউশন দিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা স্বদেশি জিনিস ব্যবহার করো, দেশের মধ্যে যা যা তৈরি হচ্ছে, দেশীয় পণ্য যা যা কিছু হচ্ছে সেইগুলোকে ব্যবহার করো, দেশের মধ্যেই যে প্রাকৃতিক আমরা মানে চাষের জন্য যে সমস্ত প্রাকৃতিক চাষাবাদ সেইগুলোকে ফলো করো, দেশের মধ্যেই যে আমরা তেল খাবার তেল পাচ্ছি, সেটা সরষের তেল হতে পারে, সেটা যে কোনো কিছু, সেগুলোকে ব্যবহার করো, সেগুলোকে বাইরের থেকে না আমদানি করে, এবং যেগুলোকে আপাতত 1 বছরের জন্য স্থগিত রাখা যায়, যেরকম সোনা কেনা বা বিদেশ ভ্রমণ করা বা প্রাইভেট কারে করে ঘুরতে যাওয়া, এইগুলোকে একটু যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলেই কিন্তু আমরা বড় অ্যাসপেক্টে যদি ভাবি, তাহলে আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো স্ট্রং বানিয়ে ফেলতে পারবো। তো এটা প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি সেরকম নয় যে আমাদেরকে অর্ডার দিয়েছেন, তিনি জাস্ট একটা অ্যাপিল রেখেছেন, প্রত্যেকটা জায়গাতে সেটাই বলা আছে, নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে, যে তিনি এটা অনুরোধ করেছেন মানুষের কাছে যে আপনারা এটা চাইলে ফলো করলে আমাদের এই যে তেলের যে একটা ঘাটতি তোমরা দেখতেই পাচ্ছ, যে এই কোম্পানিগুলো, আমাদের তো ভারতেরই কোম্পানি, এই কোম্পানিগুলো এতটা লসে চলছে, তো আমরা সেই জায়গাটাও কোথাও গেলে একটু হলেও মেকআপ করে দিতে পারবো। তো উপসংহারে আমি এটাই বলতে চাই যে প্রধানমন্ত্রীর বক্তব্য কোনো আমাদের দেশবাসীর কাছে
প্যানিক করার বা আতঙ্কের কারণ নয়। তিনি জাস্ট কয়েকটা স্টেপ দিয়েছেন যেগুলোকে ফলো করলে আমরা আখেরে কিছু মাস পরে একটা ভালো জায়গায় নিজেদেরকে দেখতে পাবো। তো ইম্পোর্টেড ইনফ্লেশনকে আমরা কমাতে পারবো এবং ফরেক্সের বা ফরেন এক্সচেঞ্জের যে আউটফ্লো সেটাকে আমরা ঠেকাতে পারবো। তার জন্য একটা সতর্কতা তিনি আমাদেরকে দিয়েছেন, আগাম সতর্কতা। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন আমি এনেছি। প্রশ্নটা হলো, নিচের কোন পদক্ষেপটি ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হতে পারে? 4টে অপশন দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কোনটা হবে আমাদের সঠিক উত্তর। আর পাশাপাশি বলে দিই, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য আজকের থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে 11th অফ মে থেকে। তো যারা যারা চাইছো যে ব্যাচে জয়েন করে পড়াশোনা শুরু করে দেবে এবং আমার কাছে এরকমভাবে পড়াশোনা করবে, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমাদের সমস্তটা আমি তৈরি করে দেব, তো অবশ্যই তোমরা ব্যাচে জয়েন করে যেতে পারো। Y1012 এইটা ডিসকাউন্ট কোড, এই কোড ইউজ করে তোমরা ব্যাচ পারচেস করে নিতে পারো একদম। যদি প্রিলিমসের ব্যাচ নাও তাহলে 1346 রুপিস দাম পড়বে এই কোডে, এবং যদি তোমরা প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্য এই ব্যাচ নাও তাহলে 2500 রুপিস দাম পড়বে। তো যারা যারা চাইছো অবশ্যই Y1012 এই কোড ইউজ করে ম্যাক্সিমাম ডিসকাউন্টে ব্যাচটি নিয়ে নিতে পারো। এনি কোয়ারি আমাকে ফোন করে নিতে পারো 9804735443 এই নাম্বারে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। সকলে খুব ভালো থাকো এবং এই সমস্ত আপডেটকে নিজেদের রেগুলার জীবনে ব্যবহার করতে শুরু করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সকলে আসল সত্যিটা জানতে পারে, কোনো রকম ভুল কনসেপশন বা ভুল মিসকনসেপশন যেন না তৈরি হয় তোমাদের মধ্যে। চলো টাটা, বাই বাই, ভালো থাকো সকলে, অল দ্য বেস্ট।